চারিমা, দুর্দান্ত চা বানিয়েছো বটে। হ্যাঁ, চায়ের পেয়ালায় একটা লম্বা চুমুক বসাতেই তৃপ্তিতে আমার দুই চোখ বন্ধ হয়ে এলো। সত্যি ঠাকুরমশাই মেয়ে অর্থাৎ চারির হাতের তারিফ করতেই হয়। মেয়েটার হাতে যেন জাদু রয়েছে। সে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তার সেই হাতের জাদুর ছোঁয়ায় সকল রান্নায় হয়ে ওঠে অত্যন্ত সুস্বাদু। কিশোরী চায়ের সাথে এক খাবল মুড়ি মুখে তুলে তা চিবুতে চিবুতে বলল, শুধু চায়ের কথা বললেই হবে ভাই, একটিবার মুড়ি তুলে খাও না। আহা, পেটে বানিয়েছে বটে মেয়েটা। শুরু শুরু করে কুচনো শশা, অঙ্কুরিত কাঁচা ছোলা ভিজে, কাঁচা মুড়ি, শুকনো লঙ্কা মাখা, নুন আর খাঁটি সর্ষের তেল দিয়ে জমিয়ে মেখেছে কিন্তু মুড়িখানা। খেলেই যেন মনটা একেবারে ভরে যায়। আমি এবার সেই পাত্র থেকে বেশ অনেকটা মুড়ি তুলে তার সোজা মুখে চালান করলাম। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মুড়ি মাখা চিবুতে লাগলাম। চারি আমাদের কাছ থেকে এমন ধারা নিজের প্রশংসা শুনে কিঞ্চিত মৃদু হেসে সে চলে গেল রন্ধনশালায় তার হাতের বাদবাকি কাজ সারতে। ঠাকুর মশাই এবার ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এসে দুয়ারের তক্তপোষের উপর বসলেন। এখন বৃষ্টি নামেনি, তবে আর মাত্র কিছুটা সময়ের মধ্যেই হয়তো ঝমঝম শব্দে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হবে। গোটা আকাশ ছেয়ে গেছে শ্রাবণ মাসের মতন ঘন কালো মেঘে। একদল বক সেই কালো মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, তবে সাদা ডানা আকাশে মেলে যে যার নিজ নিজ বাসায়। আকাশের মধ্যে মাঝে মধ্যেই প্রবল শব্দে চিক্কুর হানছে। কিছুটা সময় যেতে না যেতে প্রথম দিকে টুপটাপ শব্দে এবং তারপর যথাক্রমে ঝমঝম শব্দের সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হলো। চোখের সামনের স্বচ্ছ প্রকৃতি কেমন যেন ঝাপসা হয়ে এলো। ঠাকুরমশাইয়ের দিকে একখানি চায়ের পেয়ালা বাড়িয়ে দিলাম আমি। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হে, আমার পছন্দের সিগারেট খানি এনেছো নাকি ভুলে গেছো একেবারে? হ্যাঁ, ঠাকুরমশাইয়ের এই কথা শুনে লজ্জায় আমি জিভ বের করে বললাম, সি ঠাকুরমশাই, আপনি কি কথা বলছেন? এই ভাই কিশোরী, ঠাকুরমশাইয়ের জন্য সেই পাসিং শোর সিগারেটের প্যাকেটটা কিনলাম, সেটা ঠাকুরমশাইকে দাও দেখি। আমার কথা কিশোরীর পানে যেতে না যেতেই কিশোরী এবার হাত ঝেড়ে তুতির মধ্যে গুজে রাখা পাসিং শোর সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই সেই সিগারেটের প্যাকেট থেকে কিশোরীর হাত থেকে তুলে নিলেন। তারপর তার চা পান সমাপ্ত হলে একখানা সিগারেট বের করে ঠোঁটের ডগায় আলতোভাবে চেপে ধরলেন। এরপর ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বলে উঠবার অপেক্ষা মাত্র। বাতাসের মধ্যে অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল তামাকের উগ্র গন্ধ। কিশোরী চিরকালই বড্ড অধৈর্য প্রকৃতির ছেলে। অল্পেতেই সে অত্যাধিক পরিমাণে ধৈর্যহীন হয়ে পড়ে। সিগারেট খাওয়া সমাপ্ত হলে ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু দাঁত ভাঙা একটি নারকেলের মালায় গুঁজে দিলেন। আর ঠিক তার সাথে সাথেই কিশোরী ছোট্ট নিষ্পাপ শিশুদের মতন খানিক অনুরোধের ভঙ্গিমায় বলে উঠল, ঠাকুরমশাই, এবার তাহলে একটা বেশ জমজমাট কাহিনী শোনান দেখি। না হলে মটলেনে আপনার গৃহে এসে কোনো কাহিনী না শুনে ফিরে গেলে বড় পাপ হবে আমাদের। আমরা এমন কিছুতেই জেনে শুনে পাপ করতে পারবো না। নিন, একখানা বেশ জমজমাট কাহিনী বলুন দেখি। কিশোরীর এমন ধারা কথা শুনে ঠাকুরমশাই এবার হো হো করে কিছুটা হেসে উঠলেন। তারপর তিনি বললেন, কাহিনী শুনবে? তা বলো, ঠিক কি ধরনের কাহিনী তোমাদের আজকে শুনতে ইচ্ছা করছে, বলো। ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই সুবর্ণ সুযোগ পাওয়া মাত্রই সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইল না কিশোরী। তড়িঘড়ি অত্যন্ত দ্রুততার সাথে সে বলল, রোজ রোজ তো আমরা আপনার কাছে বিভিন্ন ধরনের গল্প শোনার আর্জি জানাই। আজ আপনি বরং আপনার মনের মতন একখানা কাহিনী শোনান দেখি। কথা দিলাম, আপনি আমাদের যা শোনাবেন আমরা মন দিয়ে ঠিক তাই শুনব। আপনার বলা প্রত্যেকটা ঘটনায় যে সেরার সেরা হবে সে বিষয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই। সেজন্য আজ গোটা বিষয়টা আপনার উপরই ছেড়ে দিলাম। হ্যাঁ, তো দূর অব্দি বলি কিশোরী এবার ঠিক করে হেসে ফেলল। আমার দিকে তাকিয়ে আমি দেখলাম ঠাকুরমশাইয়ের মুখ বেশ গম্ভীর হয়ে উঠল। তিনি দু চোখ বুঝে কি যেন ভাবতে শুরু করলেন। আসলে তিনি স্মৃতির মহাসমুদ্রে ডুব দিয়ে কোনো এক ভয়ানক অভিজ্ঞতার কাহিনী তুলে আনার চেষ্টা করছিলেন। প্রত্যেকবার গল্প বলার আগে গোটা বিষয় একবার মনে মনে ভালোভাবে এভাবেই ছেঁকে নেন ঠাকুরমশাই। এবারেও তার ব্যতিক্রম কিছু ঘটল না। বেশ কিছুটা সময় আকাশ পাতাল কী সব যেন ভাবার পর ধীরে ধীরে চোখের পাতা তিনি মেলে ধরলেন। তারপর অবসন্ন ফ্যাঁকাশে দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ বরং তোমাদের জন্য একখানা ভয়ের গল্প বলি। এমন বৃষ্টি স্নাত পরিবেশের সাথে ভয়ের গল্প একেবারে উপযুক্ত বা মানানসই গছের হবে, কি বলো?
ঠাকুরমশাইয়ের এসব কথা শুনে কিশোরী এবার হাসি মাখা মুখ নিয়ে বলল, আপনি বরং আজ একখানা ভয়ের গল্প শোনান দেখি, আমাদের এতে নেহাত মন্দ লাগবে না। কিশোরীর কথা শেষ হতেই ঠাকুরমশাই এবার বলতে শুরু করলেন তার গল্প। আমি আর কিশোরী একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম নিজেদের মধ্যে। বাইরের শীতল শিরশিরে হাওয়া তীক্ষ্ণ ছুরির ফলার মতন আঘাত করল। আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ঠান্ডায় গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল মাত্র কয়েক মুহূর্তের জন্য। গায়ের যাবতীয় লোমকূপ খাঁড়া হয়ে গেল মুহূর্তের মধ্যে। সেদিকে বিশেষ মনোযোগ না দিয়ে সম্পূর্ণ মনোনিবেশ করলাম ঠাকুরমশাইয়ের গল্প বলার প্রতি। এই ঘটনা আমার অতীত জীবনের একেবারে শুরুর দিকে। সেই সবে সবে আমি বীরভূমের জঙ্গলে বরাগড় নদীর ধারে মাতু পাগলির দর্শন পেয়েছি। বরাগড় নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে আমি একসময় এসে পৌঁছালাম দেবীপুর নামের একটি গ্রামে। শরীর ভীষণ ক্লান্ত লাগায় আমি এবার সিদ্ধান্ত নিলাম সেখানের একটি গাছের তলায় কিছুটা সময় কাটিয়ে তারপর আবার না হয় পুনরায় যাত্রা করা যাবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। কাঁধের ঝোলাখানা এবার ধীরে ধীরে নামিয়ে রাখলাম। তারপর সেই স্থান কিছুটা পরিষ্কার করে নিয়ে তার উপর আমি উঠে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নিকটবর্তী একটি স্বচ্ছ টলটলে জলে পরিপূর্ণ দিঘির পানে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে উঠে এলাম পুনরায় সেই বৃক্ষের তলে। আমার সঙ্গে থাকা ঝোলার মধ্যে কিছু টুকিটাকি কাঁচা ফল ছিল, তাই খেয়ে সেই গাছের তলাতে একটু গড়িয়ে নিলাম। সুদূরব্যাপী রাস্তা পায়ে হাঁটার অক্লান্ত পরিশ্রমে আমার চোখে নিজের অজান্তেই কখন যেন ঘুমে জড়িয়ে এলো। দেখতে দেখতে একসময় ঘুমিয়েও পড়লাম আমি। ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে অপরাহ্নের গধূলি আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম আকাশের মুখ ভার। তিলে তিলে একটু একটু করে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে গোটা আকাশ জুড়ে। রাতের দিকে প্রবল ঝড় ঝঞ্ঝা ওঠার গুরুতর সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝমঝম করে বৃষ্টিও হতে পারে। এই কারণেই সিদ্ধান্ত নিলাম আজ রাতে আর অন্য কোথাও যাব না। এইখানেই কোনো ভাঙা মন্দির দেখে রাতটুকু আশ্রয় নিয়ে নেব। আসলে কি জানো হে কিশোরী, মানুষ সবসময় যেমনটা চায় তাহা পায় না। আমিও পেলাম না। অনেকক্ষণ যাবৎ দেবীপুর জুড়ে অনেক সন্ধান করার পরেও তেমন পরিত্যক্ত ভাঙা কোনো মন্দির আমার নজরে পড়ল না। এদিকে আকাশের পানে মুখ তুলে তাকিয়ে দেখলাম আকাশের অবস্থা রীতিমতো বেশ খারাপ। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। নিরুপায় হয়ে আমি সিদ্ধান্ত নিলাম এই গ্রামের কোনো এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতে হবে আমায়। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে এবার আমার নজরে পড়ল দূরের একখানি বেশ মাঝারি মাপের অট্টালিকা। আর এতটুকু সময় বৃথা অপচয় না করে আমি এবার অনহনিয়ে এগিয়ে গেলাম সে অট্টালিকার পানে। তখন রীতিমতো ঘন অন্ধকার নেমে এসেছে গোটা চরাচর জুড়ে। গুল্ম লতা পাতার ফাঁক থেকে কর্কশ ধ্বনিতে এক নাগাড়ে এক তালে ডেকে চলেছে অসংখ্য অগণিত ঝিঝি পোকা। সেই ঝিঝি পোকার কর্কশ ধ্বনিতে কান পাতা দুর্দায় হয়ে উঠেছে ক্রমে। কচুবনের নিচ থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। সেই অট্টালিকাটির নিকটে এগিয়ে গিয়ে সদরের দরজায় ভালোভাবে বেশ জোরে জোরে কড়া নাড়তে থাকলাম আমি কিছুটা সময় কড়া নাড়বার পর বাড়ির ভেতর থেকে এবার এক বৃদ্ধের গলার আওয়াজ ভেসে এলো। কে এলো এমন অসময়ে? দাঁড়াও হে বাবু, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও, একটু অপেক্ষা করো দেখি। মাত্র কিছুটা সময় অপেক্ষা করার পরে সেই অট্টালিকার সদরের দরজা খোলা মাত্রই আমি দেখলাম আমার সম্মুখভাগে দাঁড়িয়ে আছেন এক মাঝারি বয়সের প্রবীণ মানুষ। তার মাথায় কাঁচা পাকা অবিন্যস্ত চুল,
গালে দীর্ঘদিনের জন্ম নেওয়া গোঁধারির জঙ্গল, চোখের মণি দুটো অদ্ভুত রকমের ঘোলাটে, চোখের তলা বেশ কালো হয়ে রয়েছে, পরনে আছে একখানি মলিন পাঞ্জাবি আর ধুতি। সবটা দেখে আমি যা বুঝলাম তাতে এই মানুষটি যে রীতিমতো বেশ চিন্তার মধ্যে রয়েছেন তার নতুন করে আমাকে বুঝিয়ে বলতে হলো না। তিনি এবার আমার উদ্দেশ্যে 2 হাত জোড় করে অধিক কৌতূহলের সাথে বললেন, আগে আপনি কে, কাকে চাই? সেই ভদ্রলোকটির পানে তাকিয়ে আমি তাকে মৃদু হেসে বললাম, আমার কাউকে চাই না মশাই। আসলে আমি একজন জ্যোতির্বিদ, খানিকটা ভবঘুরে গোছের মানুষও বলতে পারেন। এই নানা স্থানে ঘুরে টুরে বেড়াই, তা আপনাদের গ্রামেও ঘুরতে ঘুরতে আজই এসেছি। কিন্তু হঠাৎ করে এমন প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো যে সেই কারণে আমি ভাবলাম যে আজকের রাতটা যদি আপনাদের গ্রামের কোনো পরিত্যক্ত ভাঙা মন্দিরেই কাটিয়ে দেই। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেরকম কোনো স্থান খুঁজে না পাওয়ায় অবশেষে সেই চিন্তা ত্যাগ করে ভাবলাম যদি কোনো গৃহস্থের বাড়িতে একটি রাতের জন্য আমি মাথা গোঁজার ঠাঁই পাই তাহলে খুব উপকৃত হই। মশাই, বুঝতেই তো পারছেন, এইরকম মেঘ করেছে, তার উপরে আবার রাতের অন্ধকারও নেমে আসছে, তাই সব মিলিয়েই একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। সেই ভদ্রলোক এবার আমার দিকে তাকিয়ে অত্যন্ত দ্রুততার সাথে নিজের 2 হাত নমস্কার এর ভঙ্গিমায় জড়ো করে বললেন, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন, অবশ্যই আশ্রয় পাবেন আপনি। কথায় বলে অতিথি নাকি সাক্ষাৎ নারায়ণ। আমাদের সাধ্য কি যে অতিথিকে ফিরিয়ে দেব? আপনি দয়া করে বাড়ির অন্দরমহলে প্রবেশ করুন। ভদ্রলোকের ব্যবহার সত্যি অত্যন্ত ভালো। একজন সম্পূর্ণ অচেনা অজানা মানুষকে যে তিনি এইভাবে এতটা আপন করে নিতে পারবেন আমি তা ভাবতেই পারিনি। সদর দরজা পেরিয়ে চৌকাঠের বুকে পা রাখতে না রাখতেই আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত বিজাতীয় অনুভূতি খেলে গেল। মেরুদণ্ড বেয়ে সরসর করে নিচের দিকে একটা শীতল চোরা স্রোত যেন নেমে গেল তীব্র বেগে। আমার বুকের মধ্যে বিপদের আগাম আভাস সূচক প্রতিবারের মতো পুনরায় বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমার অন্তরাত্মা আমায় বলে উঠল, এই বাড়িতে হয়তো কোনো বিপদ ঘটেছে অথবা ঘটতে চলেছে খুব শীঘ্রই। বাড়ির সদর বেরিয়ে অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই সেই ভদ্রলোক এবার দরজা বন্ধ করে ফের আগুল তুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম রমাকান্ত দাস, আর এই হলো আমাদের দাস পরিবার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? সেই ভদ্রলোক তথা রমাকান্ত মশাইয়ের এই কথা এবার আমার সম্বিত ফিরল। বিস্ময়ের ঘোর কাটতে আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না 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 না, আপত্তি আর কিসের, অবশ্যই জানতে পারেন। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে ওই 5 জনে আমাকে তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। এই সামান্য কিছু জ্যোতিষবিদ্যা আর ওই টুকিটাকি তন্ত্র সাধনা করতে পারি আমি ঈশ্বরের কৃপায়, এবং তাই দিয়েই চেষ্টা করি সর্বদা ওই বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকতে, তাদের বিপদ ভঞ্জন করতে। আমার এই কথা শোনা মাত্রই রমাকান্ত মশাইয়ের মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত আবেগ যেন খেলে গেল। তার চোখ কেমন যেন ছলছল করে উঠল। তিনি সজল নেত্রে আমার দিকে তাকিয়ে এক প্রকার কাতর সুরে বললেন, কি কি নাম বললেন আপনি? তারানাথ চক্রবর্তী? মানে মানে সেই সুবিখ্যাত তারানাথ তান্ত্রিক? হায় রাধা মাধব, হায় গোবিন্দ, এতদিন ধরে আপনার কত নাম শুনেছি ঠাকুর মশাই, কত প্রশংসা শুনেছি গোটা তল্লাটের মানুষের মধ্যে, কিন্তু সচক্ষে দেখার কোনোদিন সুযোগ হয়নি, হবে বলে আশাও করিনি। অথচ আজকে দেখুন, হে হে, আমার কি সৌভাগ্য যে আপনি স্বয়ং নিজে থেকে এসে উপস্থিত হয়েছেন আমার বাড়িতে। এ পরমেশ্বরের কৃপা ছাড়া আর কি বা হতে পারে? আপনার পদধূলি এই বাড়িতে যখন একবার পড়েছে
তখনই ভিটা আজ ধন্য হয়েছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন ঠাকুর মশাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মুখের কথা শেষ করতে না করতেই রমাকান্ত মশাই এবার হেঁট হয়ে আমার চরণ ধুলি মাথায় রিতেই যাচ্ছিলেন। আমি তড়িঘড়ি তাকে সেই কার্য হতে বাধা দিয়ে বললাম, ছি 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 রমাকান্ত মশাই, এ আপনি কি করছেন? বলি, আমার যে মহা পাপ হবে, এতে আপনি কি আমাকে নরকের কীটে পরিণত করতে চান? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, বড় হয়ে আমার পা ছুলে আমার যে মহা পাপ লাগবে। আপনার পাপ হবে না ঠাকুর মশাই, পাপ হবে আমার, যদি আপনাকে আজ এত কাছে পেয়েও আমি আপনার পায়ের ধুলো মাথায় না নিতে পারি। ঠাকুর মশাই আমাকে দয়া করে সেই সৌভাগ্য থেকে কিছুতেই বঞ্চিত করবেন না আপনি। এই আমার আপনার কাছে অনুরোধ, আমি আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে তবেই কিন্তু ছাড়বো। তিনি আমার পা স্পর্শ করলে আমার সত্যিই বড় অস্বস্তি বোধ হবে। এ কথা বুঝে তিনি আমার পা থেকে সামান্য কিছুটা তফাতে নিচের মেঝের মধ্যে ভালোভাবে হাত বুলিয়ে সেই ধুলো মাথায় নিলেন দু চোখ ভরে। তিনি এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন তার পরিবারের বাকি মানুষদের সাথে আমার সাক্ষাৎ করাতে। আমি দেখলাম দাস পরিবারের প্রতিটি মানুষই অত্যন্ত ভালো মনের মানুষ। তারা আমাকে একেবারে আপন করে নিল। আমার একটিবারের জন্য মনে হলো না যে আমি তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি। ইতিমধ্যে আমার হৃদয়ের মধ্যে তৃতীয়বারের জন্য প্রবল শব্দে বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমার মাথার মধ্যে আবার ভেসে উঠল এই পরিবারের উপর কোনো এক ঘোর বিপদের করাল কালো ছায়া ঘনিয়ে আসতে চলেছে, সেই শঙ্কা। এই বাড়ির কর্তা অর্থাৎ রমাকান্ত মশাইয়ের সাথে আমি এবার সম্পূর্ণ একাকী আলোচনা করার একটা সিদ্ধান্ত নিলাম এই বিষয়ে। সেই কারণেই আমি রমাকান্ত মশাইয়ের উদ্দেশ্যে বললাম, রমাকান্ত মশাই, আপনার সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথোপকথন ছিল। তো আপনি যদি একটু আমায় সময় দিতেন তাহলে বড় ভালো হতো। হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই সময় দেব, কিন্তু কি হলো বলুন তো? আপনি হঠাৎ করে এমন তারা মুষড়ে পড়লেন কেন? তাছাড়াও আপনার মুখটা কিরকম যেন ফ্যাকাশে গোছের হয়ে গেছে। কিছু কি ঘটলো তবে? আরে হ্যাঁ মশাই, একটু দরকারি কথাই রয়েছে। একদম সময় অপচয় করবেন না, আপনার সাথে আমার একান্তে কিছু কথা বলার আছে। ঠিক আছে ঠাকুর মশাই, ঠিক আছে, আপনি দয়া করে এতটা উত্তেজিত হয়ে পড়বেন না। চলুন ওই দিকের ঘরে গিয়ে বরং আমরা বসি। সেখানে এখন কেউ নেই, সেই স্থান সম্পূর্ণ ফাঁকা। আমি গিন্নিকে বলে দিচ্ছি আপনার জন্য চা জল খাবার সেখানেই পাঠানোর সে ব্যবস্থা করবে। আমি আর রমাকান্ত মশাই এবার সেই বসার ঘরের দিকে পা বাড়ালাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই এক অতীব সুন্দর সুগন্ধি ধূপের মতো মন মাতানো গন্ধ আমার নাকের মধ্যে এসে ঠেকল। ঘরের দেওয়ালে টাঙানো একখানি বিশাল বড় মা কালীর তৈলচিত্রে আটকানো রক্ত জবা ফুল আর শ্বেত শুভ্র রজনীগন্ধা ফুলের মালা হতে নির্গত ফুরফুরে মিষ্টি সুবাস যেন গোটা ঘরের ভিতর পুরোপুরি মাতিয়ে রেখেছে। আমি আর রমাকান্ত মশাই এবার মুখোমুখি রাখা দুখানা আরাম কেদারার উপর বেশ জাঁকিয়ে বসলাম। ঘরের মধ্যে জ্বলছে একখানা ঝাড় লণ্ঠন। ঘর বাড়ির অবস্থা দেখেই বোঝা যায় এই দাস পরিবার আর্থিকভাবে বেশ সচ্ছল। রমাকান্ত মশাই এবার আমার দিকে তাকিয়ে ঈষৎ চিন্তিত সুরে জিজ্ঞাসা করলেন, এবার বলুন ঠাকুর মশাই, কি জন্যে এত তড়িঘড়ি আমাকে আপনি আলাদাভাবে ডাকলেন? আমি এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কিছু একটা ঘটেছে, কিন্তু সেই কিছুটা যে কি তাই বুঝে উঠতে পারছি না। ঠাকুর মশাই, দয়া করে আমাকে আর অন্ধকারের মধ্যে রাখবেন না, বলুন আপনি কি ঘটেছে। দেখুন রমাকান্ত মশাই, আমি আপনার থেকে কোনো কিছুই গোপন করতে চাইছি না। আপনাদের বাড়ির অভ্যন্তরে পা রাখার সাথে সাথেই আমি টের পেয়েছি যে এই বাড়ির সাথে মহা অশুভ অশনি কোনো কিছু ঘটেছে অথবা ঘটতে চলেছে। আর যা ঘটতে চলেছে
তা আপনাদের পরিবারের মানুষদের জন্য আদতেও হিতকর কিছু নয়। তাই জন্যই বলছি রমাকান্ত মশাই, আপনাদের বাড়িতে কি ইতিমধ্যে কোনোরূপ অস্বাভাবিক ঘটনা ঘটেছে? যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দয়া করে তা আমায় খুলে বলুন। আমি সেই সব ঘটনার কথা শুনে বিপদের কিছুটা হলেও আভাস পেতে পারি। বলুন। আমার মুখ থেকে কথা শুনে অত্যন্ত ভীত হয়ে পড়লেন রমাকান্ত মশাই। যদিও সেটাই খুব স্বাভাবিক ছিল, কারণ কেউ যদি জানতে পারে যে তার সম্মুখে ঘনিয়ে আসতে চলেছে এক মহাবিপদ, তাহলে ভয় পাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। তিনি বেশ কিছুটা সময় ভেবে মাথা চুলকে কাঁচুমাচু স্বরে বললেন, আগে না ঠাকুর মশাই, অন্তত আমি তো এরকম অস্বাভাবিক কোনো ঘটনার কথাই শুনিনি যা ইতিমধ্যেই আমার বাড়ির সাথে ঘটেছে। উনি না জানলেও আমি জানি। আপনি সত্যি সঠিক বলেছেন ঠাকুর মশাই, এতটুকু ভুল কিছু বলছেন না। আমাদের বাড়ির ওপর হয়তো কোনো বিপদ সত্যি আছড়ে পড়তে চলেছে। আমার মনটাও না কেমন যেন কুডাক দিয়ে উঠছে বারংবার। আমি আর রমাকান্ত মশাই হঠাৎ করে এমন মেইলি গলার আওয়াজ পেয়ে রীতিমতো চমকিত হয়ে পড়লাম। ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখলাম রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী কথাগুলো বলেছেন। তিনি চৌকাঠ গোড়ার হাতে আমার জন্য জলখাবারের পাত্র নিয়ে কখন যেন এসে দাঁড়িয়েছেন, আর আমার বলার কথাগুলো তিনিও শুনেছেন। তাই আমার করা প্রশ্নের তিনি এই উত্তর দিয়েছেন। তার স্ত্রী অর্থাৎ মহামায়া দেবী এবার শিথিল পদক্ষেপে কম্পমান হাতে জলখাবারের থালাখানা সঙ্গে নিয়ে সোজা কক্ষের ভেতরে প্রবেশ করলেন। তারপর আমাদের সম্মুখে থাকা একখানা বড় জলচৌকির উপর খাদ্যের পাত্র নামিয়ে রেখে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি পুরুষ মানুষ, বাড়ির কর্তা। তাকে নানান দিকে শত শত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, ছোটাছুটি করতে হয়। তাই সংসারের এত খুঁটি নাটি তুচ্ছ বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না, বা বলা ভালো যে আমরা তাকে কোনো কিছুই বলি না এসব বিষয় নিয়ে। কিন্তু ঠাকুরমশাই, আমি বা এই পরিবারের মধ্যে অনেককেও গত কয়েকদিন ধরে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে যে এই বাড়ির সাথে অস্বাভাবিক অতিলৌকিক কোনো কিছু ঘটছে। নামিয়ে রাখা থালা ভর্তি খাদ্যের প্রতি আমার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ ছিল না। আমি ততক্ষণে মহামায়া দেবীর দিকে তাকিয়ে এবার মোলায়ম কণ্ঠে বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন? আচ্ছা বেশ, তাহলে বলুন তো আপনাদের বাড়ির সাথে ঠিক কি কি অতিলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে? আমার এই কথা শুনে মহামায়া দেবী এবার একটিবার আমার দিকে আর একটিবার তার স্বামী অর্থাৎ রমাকান্ত মশায়ের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে নিরস কণ্ঠে বললেন, বেশ কয়েকদিন আগে থেকে আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু গবাদি পশু, এই যেমন ধরুন গোয়াল থেকে গরু, মহিষ, ক্ষুদ্র থেকে হাঁস, মুরগি প্রভৃতি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। তবে তবে চুরি বলাটা খুবই ভুল। কেউ যেন প্রাণীগুলোকে না নৃশংসভাবে হত্যা করে তাদের কাঁচা রক্ত মাংস খুবলে খুবলে খাচ্ছে। তাছাড়াও রাতের বেলায় আমাদের বাড়ির বেশ কয়েকজন কাজের লোক নাকি আবার একটি বীভৎস দর্শন ছায়ামূর্তিকেও ঘোরাফেরা করতে দেখেছে বাড়ির অন্দরমহল, বারমহল সহ সমগ্র চত্বরে। এই সকল কথাই আমার কানে এসেছে, কিন্তু আমি আপনাকে এসবের কিছুই বলিনি। ভেবেছিলাম কে না কি রাতের বেলায় ভুলভাল দেখেছে তার জন্য, কিংবা গবাদি পশুদের অমন ধারা মৃত্যুর কারণ হয়তো হিংস্র জন্তুও হতে পারে। এই সমস্ত কথা ভেবে আপনার থেকে এড়িয়ে গিয়েছিলাম বিষয়টা। কিন্তু আজ এই কিছু মুহূর্ত আগেই ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার বুকটা যেন কেঁপে উঠল। আমার মনে হলো আমাদের দাসবাড়ি জুড়ে যা সব কাণ্ড ঘটতে শুরু হয়েছে
তার মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। সে কি গিন্নি, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এ ব্যাপারে বিন্দু মাত্র কিছু জানাওনি। বাড়ির কর্তার কাছ থেকে কোনো কিছু গোপন করতে নেই, এ কথা কি তুমি জানো না? আমি কিন্তু তোমার থেকে মোটেও এইরূপ আচরণ আশা করিনি। ইতিমধ্যে মাথাটা কেমন যেন ধরেছিল, সেই কারণে জলচৌকির উপর নামিয়ে রাখা বিশাল বড় কাঁসার থালাটার মধ্যে থরে থরে সাজানো নানান রকমের রান্না মিষ্টি সব কিছু ত্যাগ করে থালা থেকে এবার শুধুমাত্র চায়ের উষ্ণ পেয়ালাটা হাতে তুলে নিলাম। তারপর দু চোখ বুজে একটা লম্বা টান দিলাম। এদিকে তখন রমাকান্ত মশাই আর মহামায়া দেবীর মধ্যে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখে বললাম, আহ, থামুন দেখি আপনারা। অবুঝ শিশুদের মতো নিজেদের মধ্যে এমন ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় গোটা বিষয়টা একবার আমায় ভাবতে দিন ভালো করে। ঠাকুর মশাই, এবার তাহলে কি হবে? আমাদের এই দাসবাড়ির ভিতরে কি তাহলে কোনো অশুভ অপশক্তি আশ্রয় নিল সকলের চক্ষের অলক্ষ্যে? আমার এই সুখের সংসারকে আপনি যে কোনো উপায়ে হোক রক্ষা করুন ঠাকুর মশাই। আমি জানি আপনার ক্ষমতা কতখানি, অপরিসীম ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আপনি। আমাদের আসন্ন বিপদ থেকে কেউ যদি রক্ষা করতে পারে তাহলে সে হলেন একমাত্র আপনি। আপনি ব্যতীত আর অন্য কেউ নয় ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করুন। আমি দেখলাম বিপদের কথা জানতে পেরে দাস পরিবারের কর্তা এবং গিন্নি দুজনেই বেশ চিন্তিত ও অতিরিক্ত উতলা হয়ে পড়েছে। একটানা অতি দ্রুততার সাথে কথাগুলো বলে গেলেন রমাকান্ত মশাই। আমি এবার তার হাত দুখানি জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, আপনি দয়া করে একটু শান্ত হন রমাকান্ত মশাই। হ্যাঁ, এত উত্তেজনা শরীরের পক্ষে মোটেও ভালো নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই বাড়ির অভ্যন্তর থেকে সেই অশুভ শক্তিকে চিরতরের জন্য তাড়ানোর। তাছাড়াও বিপদগ্রস্ত মানুষদের বিপদে ফেলে রেখে আমি কখনো কোথাও চলে যাই না। তাদের বিপদ থেকে উদ্ধার করাই হলো আমার মূল কাজ, আমার মূল কর্তব্য। আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে জানি। তাই সে কারণেই আপনাকে বলছি যে আপনি এখনই এই মুহূর্তে এতটা ভেঙে পড়বেন না। এতক্ষণ সময় ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু থামলেন। সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তিনি লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আমি আর কিশোরী একে অপরের দিকে অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম একভাবে। বাইরে তমসাচ্ছন্ন প্রকৃতি জুড়ে শুরু হয়েছে মহাতাণ্ডব। বৃষ্টির মাত্রা এখন অত্যধিক বেড়েছে। মাঝে মধ্যেই কান ফাটানো শব্দে এদিক ওদিক হতে বজ্রপাত ঘটছে আর সাথে বইছে দামাল ঝোড়ো বাতাস। কিশোরী এবার বেশ উসকুস করে আর স্থির হয়ে থাকতে না পেরে বলেই ফেলল, তারপর কি হলো ঠাকুর মশাই? কিশোরীর কথায় ঠাকুরমশাই ফের নতুন উদ্যমে ধূমপান করতে করতেই বললেন সেই কাহিনীর পরবর্তী অংশ। সেই রাতে আমি আর সেরকম কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না, বা বলা ভালো কোনো খাদ্যই যেন আমার গলা দিয়ে নামলো না। আমার মাথায় তখন একরাশ চিন্তা ভর করে রয়েছে। কেবল মস্তিষ্কের মধ্যে বারে বারে ভেসে উঠছে মহামায়া দেবীর বলা ওই কথাগুলো। এই বাড়ির কিছু কাজের লোক এক অদ্ভুত কিম্ভূত কিমাকার ছায়ামূর্তি দেখতে পেয়েছে রাতের অন্ধকারে। এখন প্রশ্ন হলো, কি ছিল আসলে সেই ছায়ামূর্তির আড়ালে? আদতে ঠিক কোন অপশক্তি এসে আশ্রয় নিয়েছে এই দাসবাড়ির অন্দরমহলে? তাছাড়াও প্রতিদিন রাত্রি গভীর হলে গরু, মহিষ, হাঁস, মুরগি বের করে কে এমনভাবে তাদের জ্যান্ত মেরে চিবিয়ে চিবিয়ে খায়? আমার এই সকল প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে যে করেই হোক। এই সকল প্রশ্নের উত্তর না জানা অবধি আমার কিছুতেই শান্তি হচ্ছিল না। তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতে আমি আর ঘুমাবো না। সারা রাত বিনিদ্র অবস্থায় জেগে থেকেই কাটিয়ে দেব। আর ঠিক কি কি ঘটছে রাতের অন্ধকারে সেই বিষয়ের উপর ভালোভাবে লক্ষ্য রাখবো। ঠাকুরমশাই, আপনি কি তাহলে সেই রাতে আর ঘুমলেন না?
জেগে থেকেই পাহারা দিলেন ওই দাসবাড়ির অন্তর্মহল? আচ্ছা আচ্ছা, কোনো কিছু কি আপনার নজরে পড়লো তবে? হ্যাঁ গো, সেই রাতে আমি আর দু চোখের পাতা কিছুতেই এক করলাম না। পরমেশ্বরকে স্মরণ করে গাত্রবন্ধন করে নিলাম ভালোভাবে, যাতে কোনো রকম অশুভ শক্তি আমার ধারে কাছে মোটে ঘেঁষতে না পারে। তারপর মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি এবার সেই কক্ষের বাইরে বেরিয়ে এসে অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থেকে নজর রাখলাম বাড়ির সকল প্রান্তে। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকার কারণে গোটা বাড়ির সর্বত্রই আমার নজরে পড়ছিল। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে চোখ সয়ে এলো আমার। দাসবাড়ির অভ্যন্তর জুড়ে যে কয়েকটা মোমবাতি জ্বলছিল, তারা তাদের ক্ষুদ্র আলোক শিখা ছড়িয়ে দিচ্ছিল অন্ধকার মোচনের এক কার্যে। হঠাৎ করে একসাথে বিনা বাতাসে দুবার দপদপ করে কেঁপেই নিভে গেল এক এক করে সকল মোমবাতি। গোটা দাসবাড়ির অন্দরমহল পাতালের ন্যায় ঘন কালো অন্ধকারে যেন পরিপূর্ণ হয়ে গেল। আমার নাকে এবার এলো একটা উৎকট বিশ্রী বোঁটকা পচা গন্ধ। নিচের দিকে চোখ যেতেই এবার আমি যা দেখলাম তাতে আমার বুক রীতিমতো কেঁপে উঠল। তোমরা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, অন্ধকারের মধ্যেও পরিষ্কার আমি দেখলাম নিচের তলায় একটা জমাট বাঁধা অন্ধকার জায়গা থেকে চতুষ্পদ জন্তুর মতো দুই হাতে পায়ে ভর দিয়ে বেরিয়ে আসছে একটা কালো ছায়ামূর্তি। উহ, কি বিভৎসতার হাঁটার ভঙ্গিমা, কি বিভৎসতার চালচলন! আমি বুঝলাম এটাই তবে মোক্ষম সুযোগ। আমাকে এক্ষুনি একবার নিচের তলায় নামতে হবে, অতি দ্রুততার সাথে এবং খুব সাবধানে। আমাকে দেখতেই হবে যে ছায়ামূর্তিটি আসলে ঠিক কে, যেই বাড়ির মধ্যে সকলের ভিড়ে মিশে আছে। আমি খুব সাবধানে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। সেই ছায়ামূর্তি ততক্ষণে আরও এগিয়ে গেছে বেশ কিছুটা। আমার গাটা কেমন যেন ভার হতে শুরু করলো। আমি বুঝলাম যে এই জায়গাটা পুরোপুরি এক মহা অশুভ শক্তির আয়ত্তে চলে গিয়েছে। সেই ছায়ামূর্তিটি এবার এক ভয়ানক শব্দে গর্জন করে উঠল। আমি বুঝলাম সেই ছায়ামূর্তিটি আসলে মানব রূপ ধারণ করে থাকলেও সে আদতে কোনো মানুষই নয়, সে এক মহা অপশক্তির অংশবিশেষ। তবে এমন অন্ধকারের কারণে আমি কিছুতেই তার মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখতে পেলাম না। চার পায়ে চলাফেরা ত্যাগ করে সেই ছায়ামূর্তি এবার দুই পায়ে ভর দিয়ে শটান উঠে দাঁড়ালো। তারপর সদরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাত্রি তখন বেশ গভীর, তা খুব ভালোভাবেই বোঝা যায়। ঝংঝং শব্দের সাথে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই ছায়ামূর্তিটা এবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগিয়ে গেল সেই সরু মেঠো রাস্তাটা বাড়ির পিছনের দিকে চলে গেছে, যেটা তার পানে। ওই ছায়ামূর্তি আসলে কে এবং তার আসল উদ্দেশ্য কি, এই সব প্রশ্নের উত্তর জানাটা আমার ভীষণভাবে প্রয়োজন ছিল। সেই কারণে আমিও তার পিছু নিলাম। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিঃশব্দে তাকে অনুসরণ করতে লাগলাম। কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার সাহস আছে বলতে হবে। তা নাহলে কখনো ওইভাবে এক প্রেত মূর্তির পেছনে আপনি রাত্রে ওইভাবে অন্ধকারে যেতে পারবেন? সত্যি আপনার মতো সাহসী মানুষ এই যুগে পাওয়া বড্ড বিরল। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার তার দিকে এক অত্যন্ত প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ দৃষ্টিপাত করলেন। তারপর মৃদু হেসে বললেন, আরে ধুর, কি যে বলো তোমরা। তারপর মন দিয়ে শোনো ঠিক কি হলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগিয়ে যেতে লাগলাম সেই ছায়ামূর্তির সাথে তালে তাল মিলিয়ে। আমার আর তার মাঝের মধ্যবর্তী ব্যবধান ছিল মাত্র হাত দশেকের মতো। আমি এবার এক সময় থমকে দাঁড়ালাম। দেখলাম সেই ছায়ামূর্তি একটি ছোট্ট ভাঙা ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করার পূর্ব মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রূপভাবে সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য
যেন প্রস্তুতি নিল। আমি এবার বিস্ফারিত নয়নে দেখলাম সেই ছোট্ট কুটিরের দাওয়ায় ঘুমন্ত একটি কুকুর শাবকের উপর প্রবল আক্রোশে এক লাফে ঝাঁপিয়ে পড়ল ওই ছায়া শরীর। সেই কুকুর শাবকটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখান থেকে তুলে তারপর ছোট্ট কুকুর বাচ্চাটিকে সে তার ধারালো তীক্ষ্ণ নখের দ্বারা শাবকটির ঘাড় মোটকে দিল মোট শব্দে পুরোপুরি অন্যদিকে। কেউ কেউ করে মৃদু গোয়ানির সাথে একবার চিৎকার করে উঠল অবলা বাচ্চা পশুটা। তারপরে আজীবনের মতো মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই ছায়া মূর্তিটা এবার নিজের চকচকে সাদা ধারালো দাঁতে একটা মস্ত কামড় বসালো সদ্য মৃত কুকুর বাচ্চাটির নরম শরীরে। গল গল করে রক্তের তাজা নদী বেরিয়ে এলো। সাথে সাথেই টপ টপ শব্দে সেই ছায়ামূর্তির জল হতে শুরু রক্তধারা গড়িয়ে পড়ল নিচের মাটিতে। নেহাত আমি তারানাথ তান্ত্রিক এই ঘটনার সাক্ষী হয়েছিলাম, তাই যদি আমি না হয়ে অন্য কোনো মানুষ ওই ভয়ানক ঘটনার প্রত্যক্ষদর্শী হতো, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে সেই ব্যক্তি সেই স্থানেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়তো অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করত। সেই প্রবল বৃষ্টির মধ্যে এবার ভীষণ শব্দে বজ্রপাত ঘটল। বজ্রপাতের তীব্র সাদাটে আলোয় কয়েক সেকেন্ডের জন্য উদ্ভাসিত হয়ে পড়ল সমগ্র চরাচর। আর সেই সামান্য আলোতেও আমি এবার পরিষ্কারভাবে দেখলাম ওই ছায়ামূর্তির মুখমণ্ডল। আর আমি এবার যা দেখলাম তাতে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। সে ছিল ওই দাসবাড়ির কর্তা অর্থাৎ রমাকান্ত মশাইয়ের কনিষ্ঠ পুত্র মনোরঞ্জন দাস। সন্ধ্যাকালে পরিবারের সকলের সাথে আলাপ করার সময় তার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিলেন রমাকান্ত মশাই। তাকে দেখে আমি সত্যিই বড় চমকিত হয়ে পড়লাম। আমি মোটেও আশা করিনি যে ওই ছায়ামূর্তি আসলে এই দাস পরিবারের ছোট পুত্র হবে। আমি এবার এটা বিলক্ষণ বুঝতে পারলাম যে এই বাড়ির ছোট ছেলে অর্থাৎ মনোরঞ্জনের রূপে যে এই বাড়িতে এসে বসবাস শুরু করেছে সে আসলে তাদের বাড়ির ছেলেই নয়, সে আদতে এক অন্য কিছু, বা বলা বাহুল্য এক ভয়ানক অপশক্তি। কেবলমাত্র মনোরঞ্জনের বেশ ধারণ করে রয়েছে। দাস পরিবারের সামনে আসন্ন সমূহ বিপদ যেন আমার চোখে ভেসে উঠল। আমি বুঝলাম এই সমস্ত ঘটনার কথা এবার আমায় রমাকান্ত মশাইকে জানাতেই হবে। সবটা জানা তার অত্যন্ত প্রয়োজন, ভীষণ জরুরি। আমার যা দেখার ছিল তা দেখতে সক্ষম হয়েছিলাম আমি। সেই কারণে ধীরে ধীরে এবার পিছন ফিরে বাড়ি ফিরে এলাম। কক্ষের ভিতর প্রবেশ করে ভিজে সকল বস্ত্র পরিত্যাগ করে মাথার চুল ভালোভাবে মুছে আমি শুকনো পোশাক পরে নিলাম অতি দ্রুততার সাথে। কিন্তু দুই চোখের পাতা জুড়ে এতটুকু ঘুম নেমে এলো না। মারাত্মক দুশ্চিন্তায় আমি অনবরত পায়চারি করতে লাগলাম আর অপেক্ষা করলাম সূর্যোদয়ের। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে রমাকান্ত মশাইয়ের সাথে কথা বলতে হবে একটিবার। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সকালবেলায় রমাকান্ত মশাই ঘুম থেকে ওঠা মাত্রই আমি তার সাথে কথোপকথনের জন্য তাকে একাকী একবার আমার কক্ষে আসতে বললাম। আগে বলুন ঠাকুর মশাই, কি হয়েছে? কি জন্য এত জরুরি তলব? তবে কি কোনো কিছু আপনি জানতে পারলেন? কথাগুলো বলতে বলতেই এবার কক্ষের ভিতরে ঢুকে এলেন রমাকান্ত মশাই। তাকে দেখে বেশ চিন্তিত বলেই মনে হলো আমার। আমি এবার তাকে চোখের ইশারায় বসতে বললাম। তিনি বসার সাথে সাথেই কক্ষের ভিতর এবার আমার অনুমতি নিয়ে প্রবেশ করলেন রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী। মহামায়া দেবীকে দেখে রমাকান্ত মশাই এবার বললেন, এ কি গিন্নি, তুমি এখানে? তুমি এই কক্ষের মধ্যে কি করতে এলে? ঠাকুর মশাইয়ের সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথোপকথন ছিল, সে কারণেই তো ঠাকুর মশাই আমাকে এখানে ডাকলেন। রমাকান্ত মশাইয়ের এই কথা শুনে তার স্ত্রী মহামায়া দেবী এবার বললেন, ঠাকুরমশাই তোমাকে শুধু একাই ডাকেননি গো,
তিনি যে আমাকেও একটিবার আসতে বললেন এই কক্ষের মধ্যে। ঠাকুরমশাই নির্দেশেই তো আমি হাতের সমস্ত কাজ ফেলে তড়িঘড়ি এসে উপস্থিত হলাম এই কক্ষে। হ্যাঁ রমাকান্ত মশাই, আমি মহামায়া দেবীকে এই কক্ষে একবার আসতে বলেছিলাম। আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন, রমাকান্ত মশাইয়ের পাশটিতে বসুন। রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী এবার মাথায় বেশ অনেকটা ঘোমটা টেনে শিথিল পদক্ষেপে এগিয়ে এসে বসলেন রমাকান্ত মশাইয়ের ঠিক পাশে রাখা একখানি আরামকে দাঁড়ায়। রমাকান্ত মশাই এবার আমার দিকে তাকিয়ে বললেন, নিন ঠাকুর মশাই, এবার তাহলে বলুন আমাদের ঠিক কী জন্য আপনি এখানে ডাকলেন। তাহলে কি আপনি সত্যিই কোনো কিছু জানতে পেরেছেন যা আমাদের জানাতে চান? দয়া করে আর কিছু গোপন করবেন না, আমাদের বলুন আপনি। হ্যাঁ অবশ্যই জানতে পেরেছি, আর যেটা জানতে পেরেছি সেটা শুনে আপনারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়বেন। তাই জন্যই আগেভাগে বলছি, আপনারা নিজেদের মনকে শক্ত করুন। রমাকান্ত মশাই এবার কিছুটা ভয় মিশ্রিত সুরে থমথমে গলায় বললেন, বলুন বলুন ঠাকুর মশাই, বলুন কি জানতে পেরেছেন আপনি? আমাদের পরিবারের মধ্যে কি অশুভ শক্তির প্রকোপ নেমে আসতে চলেছে? খোলসা করে বলুন ঠাকুর মশাই, বলুন আপনি। আমি যা বলতে চলেছি তা শুনে আপনারা কিন্তু মোটেও ভেঙে পড়বেন না। দেখুন রমাকান্ত মশাই, গতকাল রাতে আমি এতটুকু চোখের পাতা এক করতে পারিনি, একটি বারের জন্যও না। সারা রাত আমি সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় কাটিয়েছি। আর ঠিক তখনই একেবারে মধ্যরাতের সময় দোতলার বারান্দা থেকে আমার নজরে পড়ে একটা অদ্ভুত বিভৎস দর্শন ভয়ালো মূর্তির। অন্ধকারের মধ্যে থেকে সে বেরিয়ে এসে আপনাদের বাড়ির ভিতর থেকে সোজা চলে যায় সদর দরজা পেরিয়ে। আমি তখন তাকে অনুসরণ করি, বিষয়টা আসলে ঠিক কী ঘটছে তা দেখার জন্য। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে। সেই ছায়ার গতিবিধি অনুসরণ করে আমি যা দেখি তা রীতিমতো বেশ হাড় হিম করা। একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ায় ওই ছায়ামূর্তি। তারপর রাতের বেলায় বৃষ্টির কারণে ওই ঘরের মধ্যে আশ্রয় নেওয়া একটি কুকুর শাবককে সে নিজের শিকারে পরিণত করে। তার উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত মাংস মহা আনন্দের সাথে ছিঁড়ে পুড়ে খায়। এই ঘটনার একেবারে শেষ মুহূর্তে আমি ওই ছায়ামূর্তির মুখমণ্ডল দেখতে সক্ষম হয়েছি। আর 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 যা দেখেছি তাতে আমার চোখ থেকে ঘুম আর মন থেকে শান্তি পুরোপুরিভাবেই দুটোই উড়ে গেছে। আমার এমন ধারা কথা শুনে মহামায়া দেবী এবার বললেন, আপনি সেই ছায়ামূর্তির মুখ দেখতে সক্ষম হয়েছেন? বলুন ঠাকুর মশাই, বলুন কে ছিল আসলে সেই ছায়ামূর্তি? আপনাদের ছোট ছেলে মনোরঞ্জন। হ্যাঁ, কাল গভীর রাতে আমি তাকে ওই ছোট্ট কুকুর শাবকটিকে ভক্ষণ করার সময় সচক্ষে দেখেছি। আমার এ কথা শুনে দাস পরিবারের কর্তা এবং গিন্নি দুজনেই একসাথে যেন আকাশ থেকে পড়লেন। তাদের চোখে ঘনিয়ে এলো এক অপরিসীম আতঙ্ক আর হতাশার জোয়ার। কয়েক সেকেন্ড যেন তারা পুরোপুরি বোবা হয়ে গেলেন। তারপর কিছু মুহূর্ত বাদে বাকশক্তি ফিরে পেয়ে রমাকান্ত মশাই এবার বলে উঠলেন, আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমার ছোট পুত্র মনোরঞ্জন? ঈশ্বর, এ কি সর্বনাশ ঘটছে প্রভু আমার বাড়িতে! ঠাকুর মশাই, এবার কি হবে তাহলে মনোরঞ্জনের? আমার ছেলেটাকে কি তাহলে কোনো ভয়ানক ভূত পিশাচে পেল? রমাকান্ত মশাইয়ের এই কথা শুনে আমি এবার নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে বামে মাথা নেড়ে বললাম, আগে না রমাকান্ত মশাই, আপনার ছোট পুত্রকে আদৌ কোনো ভূত প্রেত পিশাচ যক্ষ এসবের কোনো কিছুতেই ধরেনি কিংবা ভর করেনি। তাহলে কি হয়েছে ঠাকুর মশাই? আমার ছোট ছেলের সঙ্গে কি হয়েছে বলুন আমাকে। দেখুন, আমি যতটুকুনি বুঝতে পারছি তাতে আপনার বাড়িতে আপনার ছোট ছেলে অর্থাৎ মনোরঞ্জনের বেশে যে রয়েছে সে আদতে আপনার পুত্রই নয়, এমনকি সে কোনো মানুষই না। সে আসলে এক ভয়ানক অশুভ শক্তি, যে কিনা আপনার পুত্রের রূপ ধারণ করে এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। কোনো মানুষের ক্ষতি এখনো অবধি করেনি ঠিকই, সে তার নিজের শিকারে পরিণত করেছে কেবলমাত্র বিভিন্ন গবাদি পশু ও নিরীহ রাস্তার কুকুর বিড়ালকে।
কিন্তু সে যখন মানুষের রক্তের স্বাদ একবার পেয়ে যাবে, তখন খুব অল্প দিনের মধ্যেই সে একের পর এক মানুষ শিকার করতেও শুরু করে দেবে। আর একবার সে যদি মানুষের রক্ত মাংসের স্বাদ পায়, তখন তাকে ঠেকানো কিন্তু বড় দুষ্কর হয়ে যাবে। সেই জন্যই বলছি, আপনাদের যা করার তা অবিলম্বেই করতে হবে। আমার এই কথা শুনে মাথায় হাত দিয়ে সহসা ধপ করে মেজের উপর বসে পড়লেন মহামায়া দেবী। রমাকান্ত মশাই তাকে ধরে ধীরে ধীরে আরাম কেদারার উপর বসিয়ে শীতল জলের পাত্রখানা এগিয়ে দিলেন তার দিকে। তিনি বেশ কিছুটা জল খেয়ে বললেন, সেই জন্যই বলি, আমার ছোট ছেলেকে হঠাৎ করে এমন অচেনা ঠেকছে কেন? আপনি বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার কয়েকবারের জন্য মনে হয়েছিল যে এই ছেলে যেন আমার পেটের ছেলে না। তার ব্যবহার, চাল চলন, কথাবার্তায় এমন যেন একটু অদ্ভুত বদল লক্ষ্য করেছিলাম আমি। আসলে আসলে আমি একজন মা, তো তাই মায়ের চোখকে ফাঁকি দেওয়া মোটেই এত সহজ নয়। আচ্ছা মহামায়া দেবী, আপনি আপনার ছোট ছেলের মধ্যে এরূপ পরিবর্তন আজ থেকে ঠিক কতদিন আগে লক্ষ্য করেছিলেন প্রথমবারের জন্য? তা একটু ভালো করে মনে করে বলুন তো। আমার এই প্রশ্নে এবার বেশ অনেকটা সময় ধরে মহামায়া দেবী গভীর ভাবনা চিন্তা করে উত্তর দিলেন, তাও তাও আজ থেকে প্রায় দিন 7 আগে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, মনে পড়েছে। যেদিন ও গভীর রাতে মঙ্গলপুর থেকে বাড়ি ফিরে এসেছিল, সেই দিন রাত থেকেই আমি ওর মধ্যে এরূপ পরিবর্তন লক্ষ্য করি। মঙ্গলপুর আমাদের পাশেরই এক গ্রাম। সেখানে সেদিনও গিয়েছিল কোনো একটা কাজে, আর সেই দিন বেশ অনেকটা রাতেও ফিরে এসেছিল। আমাদের বাড়ির পেছনের দিকে যে শ্মশানের রাস্তাটা আছে, সেই পথ ধরে। লোকে বলে ওই রাস্তা নাকি মোটেও ভালো নয়। ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা মরা তেঁতুল গাছ পড়ে। ওই তেঁতুল গাছের মধ্যে নাকি এক ভয়ানক প্রেতাত্মার বাস। আপনার কথা শুনে আমারও তাই মনে হচ্ছে যে ওই তেঁতুল গাছের প্রেতাত্মা এই বর্তমানে মনোরঞ্জনের রূপ ধরে আপনাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আর আপনাদের আসল পুত্র মনোরঞ্জন, অর্থাৎ আপনাদের ছেলেকে, সে তার নিজের আয়ত্তে কোনো স্থানে লুকিয়ে রেখেছে। আমি এর আগেও এরকম কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি, তাই আমার এই সকল পুরনো অভিজ্ঞতা থেকেই আমি কথা বলতে পারলাম। তাহলে এবার কি করবেন ঠাকুর মশাই? আমার আমার পুত্রকে দয়া করে আপনি রক্ষা করুন। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, আমার পুত্র মনোরঞ্জন জীবিত আছে তো? সে সে সুস্থ আছে তো? কথাগুলো বলতে বলতেই হাউমাউ করে কেঁদে ফেললেন মহামায়া দেবী। আমি দেখলাম রমাকান্ত মশাইয়েরও চোখ ছলছল করে উঠছে বারবার। আমি এবার তাদের সান্ত্বনার সুরে বললাম, আপনারা দয়া করে কান্নাকাটি থামান। আর আমরা যে গোটা বিষয়টা ধরে ফেলেছি, এটা কিন্তু ওই শয়তান প্রেতাত্মাকে এতটুকু বুঝতে দিলে চলবে না। তাহলে সে কিন্তু আপনাদের পুত্রের যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের এই মুহূর্তে একবার ওই স্থানে যাওয়া উচিত। ওই তেঁতুল গাছের নিকটবর্তী সমস্ত স্থান আমাদের ভালোভাবে একবার খোঁজ চালিয়ে দেখতে হবে, সেখানে আপনাদের পুত্র রয়েছে কি না। আমার অনুমান যদি সত্য হয়, তাহলে আসল মনোরঞ্জনকে আমরা ওখানেই খুঁজে পাব। তবে সে যে ঠিক এখন কি অবস্থায় রয়েছে তা জোর গলায় বলতে পারছি না। একটানা এতক্ষণ গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু বিরতি নিলেন। প্রকৃতির মধ্যে ঘন ঘন বজ্রপাত ঘটলেও বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা কমে এসেছে। ইতিমধ্যে এদিকে ওদিক থেকে ভেসে আসছে ব্যাঙের গোঙানির আওয়াজ। কিশোরী একবার আমার দিকে তাকিয়ে তারপর ঠাকুরমশাইয়ের দিকে দৃষ্টিপাত করে একটা শুকনো ঢোক গিলে বলল, ওরে বাবা, এই যে দেখছি একেবারে মা ঠাকুমার মুখ থেকে শোনা রূপকথার গল্পের সেই খোকোশের মতন ব্যাপার স্যাপার। তারপর তারপর কি ঘটলো ঠাকুরমশাই? আপনারা সেই শ্মশান লাগোয়া মরা তেঁতুল গাছের তলায় গিয়ে সত্যিই খুঁজে পেলেন আসল মনোরঞ্জনকে? সে তখন ঠিক কীরকম অবস্থায় ছিল? হ্যাঁ গো কিশোরী, আমি যা আশঙ্কা করেছিলাম তাই সত্য বলে প্রতিপন্ন হলো। রমাকান্ত মশাইয়ের সাথে দাসবাড়িতে কাউকে কিছু না জানিয়ে
আমি আর তিনি মিলে এবার বেরিয়ে এলাম সোজা বাইরে। তারপর হনহনিয়ে পা চালিয়ে সেই শ্মশান লাগোয়া মরা তেঁতুল গাছের কাছে এসে উপস্থিত হলাম। আমার মন বলছিল এখানে ভালোভাবে খোঁজ করলেই পাওয়া যাবে আসল মনোরঞ্জনকে। আমি আর রমাকান্ত মশাই এবার এতটুকু সময় অপচয় না করে ভালোভাবে খোঁজ চালাতে লাগলাম। সমগ্র তল্লাট একেবারে ঘন বনে ঢাকা। সমস্ত জায়গাটা গভীর বনের মধ্যে অবস্থিত। কেবলমাত্র মাঝের এই সরু পায়ে চলা পথটা এঁকে বেঁকে এগিয়ে গেছে ক্রমে শ্মশানের দিকে। পরমেশ্বরের নাম নিয়ে এবার মনোরঞ্জনকে খুঁজতে শুরু করলাম আমরা। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর একটা ওই গুল্ম লতা পাতার বৃহৎ ঝোপ থেকে পাওয়া গেল প্রায় মরমর বিধ্বস্ত মনোরঞ্জনের দেহ। আমি বুঝলাম সেই অশুভ প্রেতাত্মা তাকে নিজের কালো মায়াজালে ডুবিয়ে গভীরভাবে ঘুম পাড়িয়ে সে নিজে মনোরঞ্জনের বেশ ধরে দাস পরিবারের মধ্যে গিয়ে আত্মগোপন করেছে। আমি এবার বিড়বিড় করে এক মন্ত্র পাঠ করতে শুরু করলাম। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছেলেটার কপালে ঠেকিয়ে ধরতেই কেমন যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো একটা ঝটকা দিয়ে উঠল তার সারা শরীর। এবার ধীরে ধীরে সাড় ফিরে এলো, যেন একটু একটু করে। চোখের পাতা খুলে এসে আস্তে আস্তে তাকালো আমাদের দিকে। মনোরঞ্জনের দেহে এখনো প্রাণ আছে দেখে নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারলেন না রমাকান্ত মশাই। তিনি প্রায় দৌড়ে এসে ছেলের মাথায় একটা স্নেহের চুম্বন করে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরলেন তাকে। তারপর কাঁদতে কাঁদতে বললেন, তোকে কতবার পই পই করে বারণ করেছিলাম যে রাতের বেলা শ্মশানের এই পথ ধরে বাড়ি ফিরিসনি। তুই যদি আমাদের কোনো কথা কানে দিস খোকা। দেখলি তো এবার ঠিক কি বিপদটাই না ঘটেছিল। ভাগ্যিস ঠাকুর মশাই সঠিক সময়ে আমাদের বাড়িতে এলেন আর সবটা আন্দাজ করতে পারলেন। কেবলমাত্র তার জন্যে তুই এই যাত্রায় প্রাণ ফিরে পেলি। আমরাও তোকে ফিরে পেলাম বাবা। তা না হলে ওই শয়তান প্রেতাত্মাকে তুই ভেবে আমরা তাকে নিয়েই দিব্যি সংসার করতুম, আর এদিকে তুই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে হয়তো মৃত্যুবরণ করতিস। আমরা তা জানতেও পারতাম না। কি অঘটনটাই ঘটতো তবে। পিতার এই কথা শুনে পুত্র এবার বহু কষ্টের সাথে বলল, আমায় তুমি মার্জনা করো বাবা। আসলে সেদিন রাতে আমি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরেই আসছিলাম। রাত হয়ে গিয়েছিল বেশ অনেকটাই। আচমকা এই তেঁতুল তলায় এসে পৌঁছতেই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো ওই তেঁতুল গাছের কালো ডালের উপর সাদা রঙের কি যেন একটা বসে আছে। সেদিকে তাকানোর সাহস আর আমার হলো না বাবা। মাথা হেঁট করে আমি গাছটা পেরিয়ে চলে আসতেই যাব, ঠিক এমন সময় ঝপ করে কিছু একটা নেমে এসে সোজাসুচি ঝাঁপিয়ে পড়ল আমার ঘাড়ে। ব্যাস, আর কিছু মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনোরঞ্জন, তোমাকে আর এত কথা বলতে হবে না। এখন এমনিতেই তুমি অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে রয়েছো। রমাকান্ত মশাই, আপনি বরং একখানা জুড়ি গাড়ি ডেকে আনুন। আমি ততক্ষণ না হয় মনোরঞ্জনকে একটু জল এনে খাওয়াচ্ছি। তারপর জুড়ি গাড়ি করে আপনি মনোরঞ্জনকে নিয়ে একখানা ভালো বৈদ্যের কাছে যান। তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে রয়েছে, তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন। আপনি এক কাজ করুন, মনোরঞ্জনকে সাথে নিয়ে একেবারে সন্ধ্যার সময় আপনাদের বাড়িতে উপস্থিত হবেন, ঠিক আছে? আজ সন্ধ্যায় ওই অশুভ ক্ষমতা সম্পন্ন প্রেতাত্মার একটা ব্যবস্থা করে তবেই আমি ছাড়ব। আমি একজন নিরীহ ছেলের প্রতি তার করা এমন ধারা অন্যায় অত্যাচার কিছুতেই মেনে নেব না মুখ বুঝে। চিরতরের জন্য তার বিনাশ অবশ্যম্ভাবী। রমাকান্ত মশাই এবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নিজের দুই হাতে জড়ো করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সত্যি সত্যি আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শুধু এইটুকু বলতে পারি যে আজীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম আমি এবং আমার গোটা পরিবার। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই রমাকান্ত মশাই। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল। নিন নিন, আপনি আর অযথা এভাবে সময় নষ্ট করবেন না। একটা জুড়ি গাড়ির ব্যবস্থা করুন অতি শীঘ্রই। মনোরঞ্জনকে চিকিৎসকের কাছে নিয়ে যান, তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন। যান যান। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। আপনার কথা আমার শিরোধার্য। রমাকান্ত মশাই এবার চলে গেলেন একখানা জুড়ি গাড়ি ডেকে আনতে, আর আমি নিকটবর্তী এক পুকুর থেকে 2 হাতে করে কিছুটা জল এনে তা ধীরে ধীরে ঢেলে দিলাম মনোরঞ্জনের মুখগহ্বরে। জল পান করে কিছুটা সে যেন স্বস্তি বোধ করল। সেই দিনটা কেটে গেল ওইভাবে। আমি প্রবল আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার ঘন আধার নামার জন্য, কারণ সন্ধ্যার সময় ওই অপশক্তির মনোরঞ্জন রূপ সেজে থাকার সমস্ত নাটক তছনছ করতে চেয়েছিলাম আমি। তার মুখোশ এবার টেনে খুলে দেবার পালা ছিল। আমি সারা দিন ব্যাপী তার উপর নজর রাখলাম। সমস্ত পরিকল্পনা আমি পূর্ব থেকেই করে রেখেছিলাম ভালোভাবে। অপরাহ্নের আলো একসময় কমতে কমতে ফুরিয়ে এলে আমি দাস পরিবারের সকলকে একত্রে জড়ো করে বললাম, আমি আপনাদের বাড়ির অভ্যন্তরে একটি বিশেষ যজ্ঞ করতে চলেছি। এই যজ্ঞ আপনাদের গৃহ এবং এই গৃহের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষদের মঙ্গল কামনার্থে আয়োজিত। আশা করি এতে আপনাদের কারো কোনো আপত্তি নেই এবং আপনারা সকলে মিলে এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার এক ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এমনটাই আশা রাখি। মহামায়া দেবী এবার সকলের সম্মুখে উচ্চকণ্ঠে বললেন, আমার স্বামী এখন এই বাড়িতে নেই। তিনি একটি দরকারি কাজে বাড়ির বাইরে গিয়েছেন, হয়তো আর কিছু সময়ের মধ্যেই ফিরে আসবেন। তাই আমার স্বামীর অবর্তমানে আমি হলাম এই বাড়ির প্রধান গৃহকর্ত্রী। আমি আপনাকে পূর্ণ অনুমতি দিচ্ছি ঠাকুর মশাই। আপনি এই বাড়ির অভ্যন্তরে সেই যজ্ঞের আয়োজন করুন এবং সমস্ত আয়োজনের সাথে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই যজ্ঞ সুসম্পন্ন করুন। মহামায়া দেবীর মুখ থেকে অনুমতি শোনার পর আমি এবার ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম নিজের এবং দাস পরিবারের উপস্থিত সকলে। তারপর বাড়ির ঠিক মাঝ উঠোনে একটা নিজের হাতে যজ্ঞবেদী প্রস্তুত করে আমি এবার যজ্ঞে বসলাম। যজ্ঞ সমাপ্ত হলে আমি এবার খোলা সদর দরজার পানে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে বেশ উঁচু গলায় জোরালোভাবে বললাম, কই হে, আসুন আপনারা। আর আপনাদের ওইভাবে অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকতে হবে না, আসুন আসুন। আমার এই কথা শুনে এবার বাড়ির সদর দিয়ে ভেতরে প্রবেশ করলেন দাস পরিবারের কর্তা অর্থাৎ রমাকান্ত দাস, এবং তার পিছু পিছু এলো তাদের ছোট পুত্র মনোরঞ্জন। একসাথে দুখানি মনোরঞ্জনকে চোখের সামনে দেখে উপস্থিত মহামায়া দেবী সহ সকল মানুষ বিস্ময়ে পুরোপুরি থ হয়ে গেল। আমি তাদের সেই সব বিস্ময়ের ঘোর কাটাতে এবার বললাম, এতে এত আকাশ থেকে পড়ার কিছু নেই। আপনাদের সামনে একই সাথে যেই দুজন মনোরঞ্জন দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন আসল এবং অন্য আরেকজন নকল। আর শুধুমাত্র নকলই নয়, রীতিমতো সে হলো এক ভয়ানক অশুভ প্রেতজনের অংশবিশেষ, যে এতদিন ধরে মনোরঞ্জনের বেশে আপনাদের বাড়িতে এসে উপস্থিত থেকে একের পর এক নিরীহ পশু হত্যা করে তাদের রক্ত মাংস ভক্ষণ করে চলেছে এবং অদূর ভবিষ্যতে আপনাদের পরিবারের সদস্যদের প্রতি আক্রমণ করার বাসনায় সেই স্থানে রয়ে গেছে। এইসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, আমি যা বলছি তা দিনের আলোর মতো ধ্রুব সত্য। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি তার প্রমাণ দিতে পারি। দেখবেন তবে সেই নকল মনোরঞ্জনের আসল রূপ আসলে কি। দাঁড়ান, দেখাচ্ছি তবে। এই কথা বলে আমি এবার 2 চোখের পাতা বন্ধ করে বিড়বিড় করে একটি মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর ঝোলার ভেতর থেকে একখানা সিঁদুর কৌটো বের করে কিছুটা লাল সিঁদুর হাতে নিয়ে তা ছুঁড়ে দিলাম বাতাসের মধ্যে।
আর সাথে সাথেই তীব্র চিৎকার করে উঠল দ্বিতীয় মনোরঞ্জন। তার সেই বুক ফাটা গগনভেদী আর্ত চিৎকার যেন ছড়িয়ে পড়ল গোটা দাসবাড়ির সমস্ত অভ্যন্তর জুড়ে। এবার সকলের চোখের সামনে যা ঘটল তা ছিল সাধারণের কল্পনাতীত। দ্বিতীয় মনোরঞ্জন অর্থাৎ সেই অশুভ শনি প্রেতাত্মা মনোরঞ্জনের মানব বেশ ত্যাগ করে ধীরে ধীরে তার নিজ মূর্তি ধারণ করতে লাগলো। বিষধর সাপ যেমন নিজের খোলস ত্যাগ করে, ঠিক সেরকমভাবেই তার আচ্ছাদন দেহ থেকে খসে পড়তেই ধীরে ধীরে বহির্ভূত হলো একটি ফ্যাটফ্যাটে সাদা বহু পুরাতন নরকঙ্কাল। এক জীবন্ত নরকঙ্কাল। চোখের সামনে মূর্তিমান বিভীষিকাকে দেখা মাত্রই পরিবারের কয়েকজন মানুষ রীতিমতো সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের মধ্যে। আবার কয়েকজন দরদর করে ঘামতে শুরু করলো। আর এদিকে আমার ঠোঁটে ততক্ষণে এক সূক্ষ্ম হাসির পরিরেখা ফুটে উঠেছে। যাই হোক, এতক্ষণে এই শয়তান উপশক্তির আসল রূপ ভালো মানুষের মুখোশ অন্তত টেনে খুলতে সক্ষম হয়েছিল। আর একবার যখন তাকে সকলের সামনে তার আসল রূপ ধারণ করাতে পেরেছি, তখন আর বিশেষ কিছু চিন্তা নেই। এবার তার বিনাশ ঘটানো অত্যন্ত সহজ একটি বিষয়। মনোরঞ্জন, এবার যা করার তা তোমাকেই করতে হবে। এই নাও, এইটা দিয়ে ওর ধর থেকে মুন্ডুখানা আলাদা করে দাও। এই কথা বলে আমি মনোরঞ্জনের দিকে পুজো করা একখানা ধারালো তরবারি ছুঁড়ে দিলাম। মনোরঞ্জন সেই তরবারি লুফে নিয়ে আমার কথা মতোই সজোরে প্রহার হানল ওই নরকঙ্কালের মস্তক বরাবর। তৎক্ষণাৎ একটা ধারালো শানিত ঝনঝনে আওয়াজের সাথে সাথে মরার মাথার কোলে ছিটকে গিয়ে পড়ল আমাদের থেকে বেশ কয়েক হাত তফাতে। সেই মরার মাথার কুলি ছিটকে গিয়ে পড়ল মাটিতে। তবে অদ্ভুতভাবে পড়ার সাথে সাথেই খিলখিল করে হেসে উঠল সে। তারপর গড় গড় করে মেঝেতে গড়াতে গড়াতে আবার চলে এলো ওই মুন্ডহীন নরকঙ্কালের নিকটে। কঙ্কালটি তার দুটি হাত বাড়িয়ে দিয়ে খুলিটা মেঝে থেকে তুলে তা পুনরায় বসিয়ে দিল যথাস্থানে, যা দেখে আমি রীতিমতো বেশ চমকিত হয়ে গেলাম। আমি মোটেও ভাবতে পারিনি যে এমনটা হবে। আমি বুঝলাম এবার তবে যা করার তা আমাকেই করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। মধুসুন্দরী দেবীকে পুনরায় স্মরণ করে যজ্ঞের একখানা কাঠ তুলে নিয়ে তাতে আগুন জ্বালিয়ে তা ছুঁড়ে মারলাম সেই নরকঙ্কালের দিকে। সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে উঠল তার অস্থিময় দেহ। সেই নরকঙ্কাল জীবন্ত শরীর নিয়ে পাগলের মতো উদ্যম লাফাতে শুরু করলো। আমি বুঝলাম এইবার জব্দ হয়েছে ওই অশুভ প্রেতাত্মা। বুক ফাটা চিৎকার করে উঠল সে। তার সেই চিৎকার ছড়িয়ে পড়ল গোটা বাড়িময়। আগুনে পুড়তে পুড়তে একসময় সে ভস্মীভূত ছাইতে পরিণত হলো। আমি বুঝলাম সেই প্রেতাত্মার বিনাশ ঘটানো বাস্তবে সম্ভব হয়েছে, তবে শ্মশান লাগোয়া ওই মরা গাছটাকেও পুড়িয়ে ফেলা অত্যন্ত প্রয়োজন, যেহেতু সেটা ছিল তার বাসস্থান। আমার এই কথা মতোই এবার কাজ হলো। দাস পরিবারের বেশ কয়েকজন যুবক মিলে মরা তেঁতুল গাছটাকে পোড়ানোর কাজে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিল। মনোরঞ্জনকে তার পিতামাতা অর্থাৎ রমাকান্ত মশাই এবং মহামায়া দেবীর হাতে তুলে দিয়ে কয়েকটা দিন তাদের বাড়িতে কাটিয়ে আমি ফিরে এসেছিলাম আমার এই বাসায়। এইভাবেই সেবার দাস পরিবারের ছেলের প্রাণ রক্ষা করেছিলাম আমি, এবং দাস পরিবারের দুর্ভোগ কেটেছিল এই উপায়। আজকের মতো তাহলে গল্প এই পর্যন্তই। কি গো কিশোরী, হ্যাঁ, ভালো লেগেছে তো দাস পরিবারের দুর্ভোগ মোচনের এই কাহিনী? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কোনো ঘটনার কথা বলেছেন আর তা আমাদের ভালো লাগেনি, তা আবার হয় নাকি? ভাইয়া কিশোরী, আজকের মতন তো গল্প এই পর্যন্তই। আর বৃষ্টি এই সময় কিছুটা ধরেছে, এবার তাহলে আমাদের রওনা দেওয়াই শ্রেয়, কি বলো? হ্যাঁ ভাই, এটা তুমি ঠিকই বলেছ। ঠাকুরমশাই, আজকের মতন আমরা এলাম তাহলে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আবার যেদিন আসবে সেদিন তোমাদের না হয় অন্য আরেকখানি কাহিনী শোনাবো।